Hello, Assalamu alaikum. This is Fatima. I am back with another lesson, and today I'll share you a task tool that will help you to get a decent score in your IELTS test. All right. So this method is called brainstorming. টু এর জন্য মূলত ব্রেনস্টর্মিং করব। আমি আমার আরেকটা লেসনে রাইটিং টাস্ক 1 এর জন্য কিভাবে কত মিনিট ধরে আমরা ব্রেনস্টর্মিং করব এবং কোন কোন পয়েন্টগুলো ব্রেনস্টর্মিং করার জন্য রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে আমরা নোট ডাউন করব সেটার একটা ভিডিও অলরেডি দিয়েছি। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা আশা করি দেখে নেবেন। আর হচ্ছে ব্রেনস্টর্মিং করব এখন আমরা টাস্ক 2 এর জন্য। রাইটিং টাস্ক 2 এ আপনারা যখন টপিক দেখেন তখন হয়তো মনে করেন যে ব্রেনস্টর্মিং হয়তোবা অনেক জটিল কথা, শব্দটাই তো অনেক জটিল। হ্যাঁ, ব্রেইনের মধ্যে দিয়ে স্টর্ম পাস হয়ে যাচ্ছে, ব্রেইনের মধ্যে দিয়ে হয়তো ঘূর্ণিঝড় বইবে, সাইক্লোন বইবে। ব্যাপারটা এরকম না আসলে। ব্রেনস্টর্মিং মানে হচ্ছে আপনাকে যে টপিকটা দেয়া থাকবে এই টপিকটার প্রেক্ষাপটে আপনার মাথায় কি আসছে এবং ওই কি পয়েন্টগুলো আপনার মাথায় আসছে এগুলা কি পক্ষে আসছে নাকি বিপক্ষে আসছে, কোশ্চেনে কি চেয়েছে, দুইটা সাইডই বর্ণনা করতে বলেছে, নাকি এগ্রি ডিসএগ্রি বলেছে, নাকি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলেছে, নাকি প্রবলেম বা সলিউশন বলেছে। এই জিনিসটার প্রেক্ষাপটে আপনার মাথায় কি আসছে এবং আপনি সেটার সমাধান হিসেবে বা কি পাচ্ছেন বা এগ্রি করছেন কিনা ডিসএগ্রি করছেন কিনা, এই জিনিসগুলাকে মানে আপনার মাথায় যা কিছু আসছে সেগুলাকে আপনি রাইটিং টাস্ক 2 এর জন্য 5 থেকে 8 মিনিট সময় ব্যয় করে ঠান্ডা মাথায় আপনি এই কি পয়েন্টগুলা নোট ডাউন করবেন। এটাকে বলা হচ্ছে ব্রেইনস্টর্মিং। তো চলেন আমরা এক্সাম্পলের মাধ্যমে একটা মেথড দেখাই। আর এই মেথডটা এতটাই উপকারী ভালো একটা ব্যান্ড স্কোর অ্যাচিভ করার জন্য আমি আমার রাইটিং টাস্ক 2 এ কন্টিনিউয়াসলি টাস্ক অ্যাচিভমেন্টে ব্যান্ড 8 প্লাস এবং 8.5 পেয়ে থাকি। আমি যেভাবে ব্রেনস্টর্মিং করি বা আমি যেভাবে এক্সামিনারদের কাছ থেকে আমার টিচারদের কাছ থেকে ব্রেনস্টর্মিং শিখেছি, আমি আজকে সিম্পল ভাবে আপনাদেরকে ওই ব্রেনস্টর্মিং মেথডটাই দেখাবো। আশা করি আপনারা এই মেথডটা প্র্যাকটিস করলে আল্লাহর রহমতে ভালো করতে পারবেন। তো মনে করুন যে আমাকে কোয়েশ্চেনে বলা হলো যে অনলাইন লার্নিং ইজ বেটার দ্যান ট্রেডিশনাল লার্নিং, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তো এখন আমি কি এগ্রি করব নাকি ডিসএগ্রি করব? আমাকে এই এই অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এবং ট্রেডিশনাল যে ক্লাসরুম রয়েছে এই দুইটার মধ্যে কোনটা ভালো, বা অনলাইন লার্নিং যদি ভালো হয়ে থাকে তাহলে কেন ভালো, আর যদি ভালো না মনে হয় তাহলে কেন ভালো না, কি মনে হয় আমার সেটার একটা টপিক সেন্টেন্স আইডিয়া এবং এক্সপ্লেনেশন এক্সাম্পল যা কিছু আমার মাথায় আসতেছে এখন চলেন আমি হাতে কলমে দেখাবো, আমরা ব্রেনস্টর্মিং করব। তো এটার আমি ডিসকাস করতে হবে বোথ ভিউ, অথবা আমার ওপিনিয়ন চাইছে যে আমি কি কি করব, এখানে এগ্রি করব নাকি ডিসএগ্রি করব, নাকি আমি বোথ ভিউতে আমার ওপিনিয়ন দিব। তো কোয়েশ্চেনটা মূলত এরকম ছিল যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ইজ বেটার দ্যান ট্রেডিশনাল ক্লাসরুম মেথড, ডিসকাস বোথ ভিউজ। তো চলেন আমরা এখানে ব্রেনস্টর্মিং করি। আচ্ছা, এখন আমি মূলত দুইটা প্যারাগ্রাফ লিখব, বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2। তো আমি এই লেসনটা বিগিনারদের জন্য রাখতে চাচ্ছি। এখানে আমি শুধুমাত্র একটা করে কি পয়েন্ট, টপিক সেন্টেন্স এবং আইডিয়া শেয়ার করব, যাতে তারা অ্যাম্বিগিয়াস না হয়ে যায়। ঠিক আছে? তো এটা অ্যাডভান্স লেভেলের যারা তারাও দেখতে পারেন, তবে বিগিনারদের জন্য ইজি করার জন্য আমি লেসনটাকে ছোট রেখেছি। ওকে? তো এখন আমি প্রথমে যেটা করব, অনলাইন লার্নিংটা আসলে কি, অনলাইন লার্নিংটা বেটার কেন, সেটা হচ্ছে এটা ফ্লেক্সিবল। এটা হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কেন? লার্ন ফ্রম এনিহোয়ার। এখন আমি এই অনলাইন লার্নিংটা ভালো, এটাকে আমি টপিক সেন্টেন্সে লিখব। কেন ফ্লেক্সিবল এটার আমি এক্সপ্লেনেশন দেব। ওটা হচ্ছে এক্সপ্লেনেশন। কেন টপিক সেন্টেন্সটা হচ্ছে আমার অনলাইন লার্নিং ইজ ফ্লেক্সিবল। ওকে, আর আমি এক্সপ্লেনেশন দেব কেন ফ্লেক্সিবল। কারণ হচ্ছে আমি যে কোনো জায়গা থেকে শিখতে পারি। ক্যান লার্ন or study from anywhere. ওকে, আমি ফ্লেক্সিবল কেন বলছি, যে কোনো জায়গা থেকে আমি শিখতে পারি বা পড়তে পারি, এজন্য আমার কাছে অনলাইন লার্নিং মেথডটা ফ্লেক্সিবল মনে হয়। এখন আমি এক্সাম্পল দিব। এক্সাম্পল কি লিখব, কি লিখতে পারি, আমার টপিক সেন্টেন্স শেষ, আমার এক্সপ্লেনেশন শেষ। এবার আমি এক্সাম্পল কি দিব, আমি এক্সাম্পল দিব যে কোভিড এর সময়, মানে আমি তো এখানে ছোট ছোট করে আমার কি পয়েন্ট লিখছি।
তো কোভিডের সময় ডিউরিং COVID-19 বা কোভিড প্যান্ডেমিক many students including me attended অনলাইন ক্লাসেস। সো এই জন্য আমি কি করলাম, একটা এক্সাম্পল দিলাম। কোভিডের সময় আমি এবং অন্যান্য অনেক স্টুডেন্টরা কি করলো, অনলাইনে ক্লাস করেছিল। এটা হচ্ছে আমার একটা উদাহরণ। তো এটা আমার গেল মেইন বডি প্যারাগ্রাফ 1 গেল। এটা হচ্ছে আমার টপিক। আমার টপিক হলো এটা ফ্লেক্সিবল। আমি এক্সপ্লেনেশন দিলাম বিভিন্ন জায়গা থেকে শিখতে পারি। এরপর আমি এক্সাম্পল দিলাম। কোভিডের সময় আমি আমার বন্ধুরা মিলে বা হচ্ছে সবাই ক্লাসরুমে না গিয়ে অনলাইন প্ল্যাটফর্মে লার্ন করেছে বা শিখেছে। এটা করব আমি কি, একটা পয়েন্ট, এটা আমার একটা ব্রেনস্টর্মিং করলাম একটা ভিউ বর্ণনা করার জন্য। এবার আসি ট্রেডিশনাল ক্লাসরুমের ভিউ বর্ণনা করার জন্য যে ব্রেনস্টর্মিংটা করতে হবে। প্রথমত যেটা আসে টপিক সেন্টেন্সটা, সেখানে অবশ্যই এই টপিকটাকে যোগ করে লিখতে ভুলবেন না। অনলাইন লার্নিং সেন্টেন্সটাকে এভাবে লিখতে হবে, অনলাইন লার্নিং ইজ বেটার অর ইজ ফ্লেক্সিবল ফর স্টুডেন্ট অর ফর টিচিং, for learning, because we can learn or we can study from anywhere, anytime, without any geographical barrier। এভাবে বলতে পারেন, যে কোনো জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক সীমারেখার বাইরে গিয়েই আমরা যে কোনো জায়গায় থেকে আমরা পুরো বিশ্বে বা সব জায়গায় আমরা হচ্ছে অনলাইনটাকে ইউজ করতে পারি। এভাবে আপনি আপনার কথাটাকে লিখবেন, কিন্তু এই টপিকটাকে অবশ্যই লিখবেন। টপিক সেন্টেন্স মানে কি, টপিক ইনক্লুডিং সেন্টেন্স। এরপর আপনি লিখবেন কি, ট্র্যাডিশনাল ক্লাসরুম। এটা তো লেখার সময়, কিন্তু ব্রেনস্টর্মিং করার সময় খুব ছোট করে করে লিখে ফেলবেন। ট্র্যাডিশনাল ক্লাসরুমটা কেন কনভেনিয়েন্ট, বিকজ এটা হচ্ছে এক্সপ্লেনেশন, ওকে। বিকজ স্টুডেন্টস অ্যান্ড টিচার ক্যান interact to each other। আমার হয়তো মনে থাকে বলে আমি ছোট ছোট করে ব্রেনস্টর্মিং করছি বা ছোট ছোট করে পয়েন্ট লিখছি। আপনার যদি মনে না থাকে আপনি আরেকটু বড় করে লিখতে পারেন, তবে ফ্রেজ লিখলে ভালো। এখন আমি কি, কারা ইন্টারঅ্যাক্ট করবে, স্টুডেন্ট এন্ড টিচার। সো ট্রেডিশনাল ক্লাসরুম ইজ মোর কনভেনিয়েন্ট বিকজ students and teachers can interact to each others or with each others। এই যে আপনি এক্সপ্লেনেশনটা দিলেন, টপিকটা দিলেন, তারপরে আপনি একটা এক্সাম্পল দিবেন। এক্সাম্পল দিতে পারেন এরকম যে আপনার নিজের যেই লেখা বা নিজের পড়াশোনা, নিজের নোট আপনি আপনার টিচারের কাছ থেকে চেক করে নিতে পারেন। এই যে আপনি লিখলেন রেগুলার চেক যদি আপনার মনে না থাকে, আপনি রেগুলার চেক মানে কি বুঝিয়েছেন আপনি আরেকটু বড় করে লিখবেন, মাই টিচার ক্যান চেক মাই পেপারস রেগুলারলি। তো এই যে আপনি একটা এক্সাম্পল দিলেন যে আপনি আপনার ওই পেপার গুলা বা ওই প্রবলেম গুলাকে আপনি আপনার টিচারের কাছ থেকে এসে সলভ করে নিতে পারেন। এই সুবিধাটা আপনি পেয়েছেন, সেজন্য আপনার কাছে ট্রেডিশনাল ক্লাসরুমটা বেশি ইন্টারঅ্যাক্টিভ মনে হয়। এটা ফেস টু ফেস শেখা যায়, বা আপনি এখানে লিখতে পারেন যে আই ক্যান লার্ন ফেস টু ফেস লার্নিং হচ্ছে আপনাকে অনেক বেশি শিখতে সহায়তা করে থাকে। এটা আপনি এক্সাম্পল হিসেবে দিতে পারেন। তো এইভাবে আপনি দুইটা ভিউকে বর্ণনা করতে পারেন। এই বর্ণনা করার জন্য প্রথমে যে কি পয়েন্ট গুলা আপনি লিখে নিলেন 5-7 মিনিট বরাদ্দ রেখে, এইটাকে বলা হয় ব্রেনস্টর্মিং। এখন আপনি যখন এই ব্রেনস্টর্মিংটা করে ফেললেন, বাকি সময়টা হাতে রেখে আপনি যখন লেখাটা লিখবেন তখন আপনার লেখাটা কোহেরেন্ট হবে, কোহেশন বজায় থাকবে, লেখাটার একিউরেসি এবং লেখাটা যে হচ্ছে অর্গানাইজড ওয়েতে থাকবে, লেখাটার ফ্লো ভালো থাকবে, এবং আপনার লেখাটা অর্গানাইজড হলে এক্সামিনারের কাছে দেখতে ভালো লাগবে। আপনি টাস্ক অ্যাচিভমেন্টে ভালো নাম্বার পাবেন এবং আপনার লেখাটা হজপজ হয়ে যাবে না যে আপনি কি লিখেছেন, কি লিখেন নাই, কি লেখা বাকি রয়েছে, এবং আপনার সময়ের প্রেক্ষাপটে আপনার লেখাটা বাদ থেকে যাবে না। আপনি ওয়েল অর্গানাইজড স্ট্রাকচার্ড একটা লেখা উইদিন অল্প সময়ে আপনি কমপ্লিট করতে পারবেন। কিন্তু আপনি যদি ব্রেনস্টর্মিং না করে লেখা শুরু করেন, 1-2 লাইন লেখার পরে আপনি ভাববেন আপনি আসলে কি লিখেছেন, কি লেখা বাকি রয়ে গিয়েছে, কি লিখেন নাই, আপনি এক্সস্টেড হয়ে যাবেন। এই ওভারওয়েলমিংটা আপনাকে এক্সাম প্রেশার বাড়িয়ে দেবে, সেক্ষেত্রে টোটাল স্কোরটা ডাউন করে ফেলবে।
তো এই কাজটা আপনি অবশ্যই করবেন না। আর ব্রেইনস্টর্মিং হুটহাট করে আপনার মনে হবে আপনি পারবেন না। আপনি তো আর হুট করে এক্সাম দিবেন না। আপনি এক্সাম দেওয়ার জন্য তো একটা লম্বা সময় বরাদ্দ রাখবেন। স্টুডেন্টরা বেশি ক্ষেত্রে ভুল করে সেটা হচ্ছে তারা রাইটিং প্র্যাকটিসই করে না। তারা হচ্ছে আমি এমনও দেখেছি যে এক্সাম হলে গিয়ে বসে বা এক্সাম হলে ঢোকার আগে বাইরে বসে কয়েকটা ব্যান্ড 9 স্যাম্পল আনসার দেখে নেয়। ভাই, আপনি যখন ব্যান্ড 6, ব্যান্ড 5 এর স্যাম্পলই প্র্যাকটিস করলেন না, লিখলেন না, তখন আপনি ব্যান্ড 9 এর স্যাম্পল আনসার যতই দেখেন কাজ তো হবে না। একটা কথা আছে, আপনি যদি রিডিং এ ভালো করতে চান আপনাকে পড়তে হবে। আপনি যদি রাইটিং এ ভালো করতে চান আপনাকে লিখতে হবে। আপনি যদি স্পিকিং এ ভালো করতে চান অবশ্যই কথা বলতে হবে। আর আপনি যদি লিসেনিং এ ভালো করতে চান শুনতে হবে। এখন আপনি আপনার যে অর্গানটা যে কাজে বরাদ্দ সেই অর্গানটাকে কাজে না লাগিয়ে অন্য কিছু করছেন। আপনি লিখছেন চোখ দিয়ে দেখছেন। আপনি হাত দিয়ে লিখছেন না। আপনি পরীক্ষার হলে কি চোখ দিয়ে লিখে আসবেন? বুঝতে হবে। তো আপনি যদি প্রতিদিন রাইটিং এর জন্য লিসেনিং, রিডিং এবং স্পিকিং এর মতো সময় বরাদ্দ রাখেন তাহলে অবশ্যই আপনার কোনো না কোনো একটা মডিউল যদি আপনার কাঙ্ক্ষিত স্কোর কমে যায় বা আপনার আশানুরূপ না আসে তখন কিন্তু আপনার অন্য একটা মডিউল আপনার ওই যে নিয়মিত প্র্যাকটিস করার কারণে আপনাকে সেই ব্যাকআপটা দিবে। আপনি অবশ্যই ব্যাকআপ রাখবেন। আপনি রিডিং এবং লিসেনিং এ একদম ৪০ এ ৩৮ উঠানোর জন্য মরিয়া হয়ে গিয়েছেন। কিন্তু আপনি স্পিকিং এবং রাইটিং ভালোভাবে প্র্যাকটিস করলেন না। সেক্ষেত্রে আপনার হলো কি কোনো কারণে বাই এনি চান্স কোইন্সিডেন্টালি আল্লাহ না করুক আপনার যদি আশানুরূপ স্কোরটা কোনোভাবে মিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি ব্যাকআপ হিসেবে রাইটিং এবং স্পিকিংটাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওভারঅল ব্যান্ড স্কোরটা ফল করবে। তো এইটা আসলে শুনতে খারাপ শোনা যায় কিন্তু এটাই বাস্তব। আপনাকে অবশ্যই একটা মডিউলকে নিয়ে বা ২ টা মডিউলকে নিয়ে পড়ে থাকলে চলবে না। আপনাকে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি সবগুলা মডিউল প্রতিদিন রুটিন ওয়াইজ পড়তে হবে। ঠিক আছে? তো আশা করছি রাইটিং টাস্ক 2 এর মেথডটা ফলো করলে আপনার আর অসুবিধা হবে না। আমি এটা একদম ছোট করে ব্রেইনস্টর্মিং মেথড দেখিয়েছি। আপনারা যদি চান কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আরেকটু ইলাবোরেটলি ব্রেইনস্টর্মিং করার পদ্ধতিটা দেখিয়ে দিব। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো লেসনে, অন্য কোনো ইন্টারেক্টিভ টপিকে। সে পর্যন্ত ভালো থাকুন, প্র্যাকটিস করুন নিয়মিত এবং কোনো সমস্যা হলে অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর ভালো থাকুন। সবসময় শিখতে থাকুন। যেকোনো কিছু শিখতে থাকুন। Learn anything that can help to rejuvenate yourself. আল্লাহ হাফেজ।